আমার এখনো পর্যন্ত ওয়ান অফ দ্য বেস্ট পজিটিভ চরিত্র সেটা হচ্ছে মেসি বলে আমি একটা সিনেমা করেছিলাম, সেটা রিঙ্গোর ডিরেকশনে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই ক্যারেক্টারটা ইটস আ ভেরি পজিটিভ ক্যারেক্টার। সিনেমাই আমাকে সবকিছু দিয়েছে এবং একটা আমি খুব অকপটে স্বীকার করি যে আমাকে কিন্তু যদি জিজ্ঞেস করে মানে সিনেমার জন্যই কি আমি হয়েছিলাম, তো এরা একেবারেই আমি যে সিনেমা করব বা অভিনয় করব বা আমি এটা আমার পেশা হবে সেটা আমি ভাবনা চিন্তা ছিল না। মানে অনেকেই বলে থাকে যে আমি তো ভেবেই ছিলাম আমি এটা কিছু না। আমি কোন একটা অ্যাওয়ার্ডের জন্য, অ্যাওয়ার্ডের নামটাও বলছি, বললে মুশকিল আছে, আমি নমিনেটেড হই, সেখানে আর একজনও নমিনেটেড হয়, তিনি ডিরেক্টর কাম অভিনেতা, কিন্তু পিচ্ছে আপনারও তার পিচ্ছে আপনার অনেক বেটার ছিল। আমি বাজি ধরে বলতে পারি সেইখানে আমি যে পাঠটা করেছিলাম পাশাপাশি যদি দেখা হয়, সঠিক যদি বিচার হতো, তো আমি সেটাই পুরস্কৃত করতাম। Cup of chai with Orunima, a 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 cup of chai with Orunima. নমস্কার, আমি অরুণিমা আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি। হাজির থাকি রেগুলার একটা করে সাকসেস স্টোরি নিয়ে, যে সাকসেস স্টোরির পেছনে অনেক হার্ড ওয়ার্ক আছে। অ্যাজ উই নো দেয়ার ইজ এ নো শর্টকাট টু এনি সাকসেস। সুতরাং তোমরা যখন দেখতে বসেছো, আজকে একটা জমকালো সাকসেস স্টোরি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এবং তোমরা যারা দেখছো, যারা ভিউয়ার্স, তারা অবশ্যই জানবে যে প্রতিটি এপিসোডে একটা নতুন গল্প থাকে, একটা নতুন সাকসেস স্টোরি থাকে, যার অনেক হার্ডওয়ার্ক এবং অনেক অধ্যবসায় থাকে সেই সাকসেস স্টোরির পেছনে। আজকে আমার স্টুডিও আলো করে যাকে আমি গেস্ট স্পিকার হিসেবে পেয়েছি, ভার্সেটাইল একজন অভিনেতা এবং টলিউডের একটা চেনা মুখ, যে একাধারে ধারাবাহিক, সিনেমা, টেলিভিশন, ওয়েব সিরিজ, যাত্রা, থিয়েটার, কোথায় নয়। তোমাদের ভীষণ চেনা একজন মানুষ, আমাদের খুব কাছের একজন আমার বন্ধু, রানা মিত্র। থ্যাংক ইউ সো মাচ for joining our show. Don't say thank you because it's not the relation of thank you and sorry. Right. So এটা খুব ভালো লাগলো যে আমি খুব স্পন্টেনিয়াসলি তোমার এখানে এসেছি। ইনফ্যাক্ট আমার অনেক কথা হচ্ছিল কবে আমরা শুট করব, রাইট? ওই মানে হয়ে ওঠেনি, টাইমের ব্যাপার, সময়ের আগে কিছুই হয় না। সময়ের আগে কিছু না, সেজন্য আমি চাই যে তাড়াতাড়ি করে সময়টা আমি আবার তোমার ছবিতে অভিনয়। I will be happy rather যে আমি আবার অভিনেতা রানা মিত্রের সাথে কাজ করতে পারি, কারণ ভীষণ ট্যালেন্টেড একজন অভিনেতা। চুটিয়ে অভিনয় জীবন তার সাকসেস স্টোরি শুনে নেব তার মুখ থেকেই। রানা মিত্র, ইটস আ নেম ইন টলিউড, রাইট? কত বছর ফ্রেমটা? অ্যাকচুয়ালি অনেক বছর, 89 মানে কয়েক দশক হলো। মানে ইজ আ লাভ, সিনেমা ইজ লাভ। অ্যাকচুয়ালি সিনেমাটা এখন তো এটা so it is love, passion, and this is life. It is my bread and butter, roti kapda makan, সবকিছুই সিনেমাই আমাকে সবকিছু দিয়েছে। এবং একটা আমি খুব অকপটে স্বীকার করি যে আমাকে কিন্তু যদি জিজ্ঞেস করে মানে সিনেমার জন্যই কি আমি হয়েছিলাম, তো এরা একেবারেই আমি যে সিনেমা করব বা অভিনয় করব বা আমি এটা আমার পেশা হবে সেটা আমি ভাবনা চিন্তা ছিল না। মানে এখন অনেকেই বলে থাকে যে আমি তো ভেবেই ছিলাম আমি এটা কিছু না। মানে যখন কলেজ পড়ছি, মানে 11-12 পড়ছি, তখন ওই গ্রুপ স্টাডিজ করতে কোচিং সেন্টার, সেখানে যেতাম। সেখানে আমাদের এক স্যার ছিলেন, সেই স্যারের কাছে, স্যার খুব মানে ভালো মানুষ ছিলেন, আর পড়ানোর টেকনিকটাও ওনার একেবারে অন্যরকম ছিল। তো তখন টেলিভিশনে চিত্রমালা হতো, সেই চিত্রমালা হিন্দিতে চিত্রহার হতো, বাংলাতে চিত্রমালা। উনি মানে খুব এসবগুলো পছন্দ করতেন, গান শোনা। মানে ওনার কথা আমার মনে হয় যেগুলো সব গান শুনবি, বাজে গান শুনবি, ভালো গান শুনবি, ধুমধারাক্কার গান শুনবি, না শুনলে বুঝবি কি করে কোনটা ভালো কোনটা খারাপ। তো উনি ওই খুব
দেখতে যেতেন, বলছে ওই আধ ঘন্টা ওই বলতেন আমাদের এই সময়টা কিন্তু আমি দেখবো, বা তোদের যারা যারা আসবি আয় আমার সঙ্গে দেখবি, আর যারা না আসবি তো ঠিক আছে তোরা বসে কর, আমি দেখে আসবি। তো আমি ওর সঙ্গে যেতাম, দেখতাম। এইভাবে করতে করতে আমাদের ওখানে প্রতি বছর সরস্বতী পুজোতে যেরকম হয় আর কি, একটা কালচারাল অনুষ্ঠান। স্যার আমাকে বললেন যে এবছর আমরা ইয়ে করবো, একটা নাটক করবো। আমি, খুব ভালো ভালো নাটক করুন স্যার, খুব ভালো। আমি সব যোগাযোগ তুই এবার নাটক করবি। আমি তাতেও খুব একটা ঘাবড়াইনি, হ্যাঁ নাটক করবো, খুব উত্তেজিত হয়ে যে আচ্ছা কি কি নাটক হবে স্যার। বললো নাটকটা হবে আমাদের পাঠ্যপুস্তকে যে নাটকটা আছে তোদের 11-12 একটা নাটক ছিল আমার ইংলিশের, সেটা ছিল ইংলিশ সাবজেক্টে, লেডি গ্রেগরির লেখা রাইজিং অফ দ্য মুন বলে। তো বলে এইটা হবে, কিন্তু সেটা তো ইংরেজিতে নাটক। আমি বললাম স্যার মানে ইংরেজিতে নাটক বললো হ্যাঁ তো এটা তো তোদের পাঠ্য, তোরা তো করে। স্যার আমি তো ইংলিশ মিডিয়াম ছেলে, তাহলে আমি কিভাবে করবো? আমার বন্ধু বান্ধব তো ওখানে রয়েছে, যারা রয়েছে ওদের দিয়ে করান, ওরা সেন্ট লরেন্সের ছেলে আছে, সেন্ট জেভিয়ার্স এর ছেলে আছে, আমি তো আশুতোষ কলেজ স্যার। তখন বললো যে না না তুই পারবি, মনে বল টললো। আমি সে নাটক করলাম, নাটকটা ভালো লাগলো লোকজনের। তারপরে আমাকে সব তুই কি থিয়েটার করিস, বা যারা আমাদের সিনিয়র ছিল ওখানে, কিছু কিছু সিনিয়র ছিল যারা কালচারাল ফিল্ডের সঙ্গে যুক্ত, তা আমাকে জিজ্ঞেস করে করিস কিছু? আমি না, তখন মেগা সিরিয়াল আসেনি, না না সিনেমা না না, তখন তো সবে ফার্স্ট 90 একদম, হ্যাঁ মেগা করতো 80s এর এন্ডে। হ্যাঁ, তো তখন আমি এটা করে টোরে, হ্যাঁ যখন জিজ্ঞেস করলাম, না আমি সব কিছু করি টরি না। ভালো করেছি, ভালো করেছি, ভালো করেছি। তখনই এবার পাড়ায় পুজোর নাটক যেভাবে হয়, এবার তখন থেকে একটু একটু আচ্ছা, আস্তে আস্তে, মানে ওটা শুরুয়াত ছিল। হ্যাঁ এবারে পুজোর নাটক করতে গিয়ে সেখানে একটু ভালো হলো, লোকে একটু ইন্সপায়ার করলো, যেরকম হয় মানে ওটা তারপর তখন তো পাড়া টাড়া এগুলো খুব ছিল যে একটু থিয়েটার হওয়া, নাটক হওয়া, কালচারাল অনুষ্ঠান, এগুলো আস্তে 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 পাড়ার ব্যাপারটা ছিল তখন খুব। হ্যাঁ, পাড়ার ব্যাপারটা খুব কম জায়গায় আছে, এখন তো হাউজিং সব, হাউজিং হয়েছে, সেখানে এখন হয়। তো আমরা যারা পাড়া কালচারে অভ্যস্ত, তো ওখান থেকে ওই মানে লোকের ভালোবাসা, প্রেরণা, প্রাইজ পাওয়া, এইসব গুলো করতে করতে আস্তে আস্তে গ্রুপ থিয়েটার, সেটা মানে কোন গ্রুপ থিয়েটার কি বলতে গেলে সারাটা সময় এটা নিয়ে চলে যাবে। সারা জীবনে প্রচুর থিয়েটার গ্রুপের সঙ্গে লং স্টোরি হয়ে যাবে। ওই গ্রুপ থিয়েটার করা, আস্তে আস্তে সেখান থেকে ধীরে ধীরে মানে সিরিয়াল জগতে প্রবেশ করা। তখন কলেজ করছি, কলেজ করতে করতে মাথা গলিয়ে ফেলি। আচ্ছা, তো ওইভাবেই আসা আর কি সিরিয়ালে। আমার মনে আছে অনেক পুরোনো একটা হাউস ছিল যার নাম ছিল আরগাস বলে। এই আরগাসে প্রথম সিরিয়াল করতে গেছিলাম, হালকা হাসি চোখে জল, ছোট ছোট গল্প। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ তখন টেলিফিল্ম হতো, ছোট ছোট, না টেলিফিল্ম না, সিরিয়াল। আচ্ছা, ছোট ছোট গল্প নিয়ে সিরিয়াল, সেই একটা গল্পে দুটো গল্প এরকম এই আস্তে আস্তে ঢোকা। টলিউড, আমরা যারা ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করি, রানা মিত্রর মনে হয়েছে কি যে নিজের একটা পেটেন্ট, মানে একটা পেটেন্ট ফেস, মানে ভার্সেটাইল চরিত্র করতে গিয়ে কোনটা বেশি প্রভাবিত হয়েছে তোমার জীবনে? মানে ভিলেন, অ্যাজ এ ভিলেন, না ক্যারেক্টার আর্টিস্ট, না কোনটা, মানে কোনটা তোমার মনে হয়েছে যে আমি বেস্ট অফ দা অপরচুনিটি পেয়েছি এবং সেটা তুমি এক্সিকিউট করেছো নিজের অভিনয় জীবনে? আমার এখানে যেটা মনে হয় যে আমি নিজেকে ব্যক্তিগতভাবে যদি বলি, I haven't been used properly. আচ্ছা আচ্ছা, বাহ, এটাও তো একটা অনেক বড় পাওয়া। হ্যাঁ, I haven't been used, আমাকে ঠিক মতো ইউজ করা হয়নি, তাহলে বোধহয় আমি আরো কিছু চরিত্র দিতে পারি। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি সেটাই বলছি, মানে করতে পারি ওইটাই, মানে ওই যে হ্যাঁ। এবারে কি হয়, মানে আমি অনেক মানে খলনায়ক বা ভিলেন চরিত্রে অভিনয় করেছি, অনেক আরো পজিটিভ চরিত্রে মোছানো যেত। আমার এখনো পর্যন্ত ওয়ান অফ দ্য বেস্ট পজিটিভ চরিত্র সেটা হচ্ছে মেসি বলে, আমি একটা সিনেমা করেছিলাম, সেটা রিঙ্গোর ডিরেকশনে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ক্যারেক্টারটা ইটস আ ভেরি পজিটিভ ক্যারেক্টার। লোকে আমাকে ভিলেন হিসেবে বেশি দেখেছে, পরিচিতি পেয়েছি, ভালো বলে ভিলেন করলে ভীষণ ভালো ভিলেন করেন আপনি, ইত্যাদি প্রভৃতি, হ্যান ত্যান। তো ঠিক আছে, তো
তো একজন অভিনেতা তো সব কাজই করতে চায়। যেরকম ওই কাজটা যারা যারা দেখেছিল তারা উচ্চ প্রশংসা করেছে আমাকে, এবং সেই কাজটা আমি বলবো না, আমাদের এখানে যেহেতু অনেকটাই পিচ চাপড়ানো চলে, তো আর আমি সেটা খোলাখুলি ভাবেই বলছি, একদম ঠিক। আমি কোনো একটা অ্যাওয়ার্ডের জন্য, অ্যাওয়ার্ডের নামটাও বলছি, বললে মুশকিল আছে, আমি নমিনেটেড হই, সেখানে আর একজনও নমিনেটেড হয়, তিনি ডিরেক্টর কাম অভিনেতা, কিন্তু পিচ চাপড়ানো, তার পিচ চাপড়ানোটা অনেক বেটার ছিল। আমি বাজি ধরে বলতে পারি সেইখানে আমি যে পাঠটা করেছিলাম পাশাপাশি যদি দেখা হয়, সঠিক যদি বিচার হতো, তো আমি সেটাই পুরস্কার করতাম। আমি সেটা হইনি। না, আমাদের এই যে স্ট্রাগল বলো বা যাই বলো, আমাদের অধ্যাবসায় বলো, আমাদের কপালটা না একটা বিরাট বড় জিনিস। মানে তোমাকে যদি কপাল সাথ না দেয়, ইউ ক্যানট ডু এনিথিং। আই বিলিভ ইন দ্যাট। আর ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিশেষ করে মানে কপালটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। নট ইন ফিল্ম ইন্ডাস্ট্রি, যে কোনো ইন্ডাস্ট্রিতে তুমি একটা ভালো ডাক্তার বলো, ভালো ইঞ্জিনিয়ার বলো, ভালো একটা সিএ বলো, ভালো লয়ার বলো, তারা তো সকলে পড়াশোনা করে এসেছে। তাহলে কেউ চলে গেছে, কেউ চলে যাচ্ছে, এটা তো হয়তো তো বলতে হবে আর মেধা ভালো ছিল। আমি এরকম অনেককে দেখাবো যে মেধা ভালো নিয়ে, আমি আমার এখানে অনেক অভিনেতা অভিনেত্রী আছে যারা হয়তো অনেকের চেয়ে অনেক দক্ষ অভিনেতা, অনেক দক্ষ, অনেক কলা কুশলী আছে, তারা অনেক দক্ষ, তারা ওই ঠিক পারে না। ওইটাই তো খুব বেশি হয়ে গেছে এখন। না, চিরকালই ছিল, কিন্তু একটা সময় ছিল তৈলমর্দনটা করা হতো না, ট্যালেন্টটা তবু দেখা না। এখন এত তৈলমর্দন, এত স্লিপারি হয়ে গেছে, ট্যালেন্টটা দেখতে পায় না, দেখাই হয় না ট্যালেন্টটা। তো আর এখন তো ট্যালেন্ট লাগে না, কারণ মানে এখন এই ইউটিউব থেকে যারা রিলস করে, কার কত ভিউয়ার্স সেখানে দেখে সিলেক্ট করা, ফলোয়ার্স। হ্যাঁ, ফলোয়ার্স। তুমি এটা পয়েন্ট টু বি নোটেড। আমি ভিউয়ার্সদের জন্য এটা একটা স্পেশাল প্রশ্ন উঠে এলো। আজকাল হচ্ছে ভিউয়ার্স, হ্যাঁ ভিউয়ার্স। এবার ভিউয়ার্স তুমি সরি ফলোয়ার্স, মানে আমি একজন তোমাকে বলছি, মানে আমিও নাম করছি একটা বড় কোম্পানি, তারা একজন ডিরেক্টরকে জিজ্ঞেস করছে আপনার চ্যানেলের ফলোয়ার্স কত। তো আমি কি আমার ফলোয়ার্সটা আগে মেনটেন করব, তাহলে আমার ট্যালেন্টের কিসের ভ্যালু আছে? ভ্যালু নেই, ট্যালেন্টের তো ভ্যালু নেই, এখন শুধু ফলোয়ার্স কত দেখে তোমাকে বিচার। কিন্তু আই বিলিভ আজকে সোশ্যাল মিডিয়াতে যেটা খুব ট্রেন্ড হয়ে গেছে, যে সকলের যে কোনো ফোরামে দেখা যাচ্ছে দে আর আস্কিং ফর ফলোয়ার্স। সেটা তুমি নাটক হোক, থিয়েটার হোক, অভিনয় হোক, মানে তোমার কি মতামত এই ফলোয়ার্স এর ব্যাপারটা? না, এখন এই সামাজিক মাধ্যম, তো সেখানে একটা ট্রেন্ড এসছে, আমাদের তার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই পাল্টা, যুগের সঙ্গে সঙ্গে, সেটা ঠিক আছে, আমরা সেটাকে না বলছি, কিন্তু আমার বলার বিষয় যেটা হচ্ছে যে একটি ছেলে বা মেয়ে একটি কাজ করছে, সে যেরকমই কাজ করুক, কন্টেন্ট ক্রিয়েটর যেটাকে বলছি আমরা, হ্যাঁ, সেই কন্টেন্ট কোনটা হাতি ঘোড়া, কোনটা সাপ ব্যাং, তার কোনো মাথা নেই মুন্ডু নেই, সেটা অনেকই কন্টেন্ট। মানে কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে, বাট দেয়ার আর সাম ভেরি গুড কন্টেন্ট, একদম, যাদের কন্টেন্ট দেখতে ভালো লাগে তাদেরও ফলোয়ার্স বাড়ছে, তাদের ফলোয়ার্সও বাড়ছে, পাশাপাশি কি অদ্ভুত, সাপ ব্যাং এর ফলোয়ার্সও বাড়ছে, সাপ ব্যাং এর ফলোয়ার বাড়ছে, আর এইখানেই লোকে গুলিয়ে ফেলছে। সাপ ব্যাং এর ফলোয়ার সহজে বাড়ছে, কারণ একটু ইন্টেলেকচুয়ালি দেখতে গেলে তখন সে আর সময় দিতে পারছে না, ভেতরে ঢোকার সময় ওই হালকা ফুলকা একটা উদ্ভট কিছু দেখে খুব খুশি হয়, তাতে তার মধ্যে কোনো রিসার্চ নেই, কিচ্ছু নেই। আজকাল তো মানে আর সেটা মানে মুখে বলা যাবে না, সেটা অনেকই কন্টেন্ট। তো দেয়ার আর ভেরি গুড কন্টেন্ট ক্রিয়েটর, যাদের কন্টেন্ট দেখতে ভালো লাগে, যাদেরকে লাইক করতে ভালো লাগে, বা যাদের এতে দুটো কথা লিখতে ভালো লাগে, সেখান থেকে কিছু শেখা যায়, কারণ তারা যেটা করে একটা জিনিসের উপর রিসার্চ করে। আর আমার যেটা মনে হয়, যদি কন্টেন্ট যদি ঠিক হয়, কন্টেন্ট ক্রিয়েটর যদি হয়, সেখানে একটা সামাজিক বার্তা থাকবেই, একটা কিছু জানার, বোঝার, শেখার, তিনটের মধ্যে কিছু না কিছু থাকবে। তখনই এই তিনটের মধ্যে যখন কিছু হচ্ছে না, তখন সেটা কন্টেন্ট বলে মনে হয় না, ভাবা উচিত। কি করে হবে, মানে একটা কিছু করতে গেলে
তার তো স্পেশালাইজড হতে হয় একদম তাই, একদম আমি ভালো টেবিল টেনিস প্লেয়ার, আর টেবিল টেনিস অনেকেই খেলতে পারে, খেলতে পারে। আমি ভালো সাইকেল চালাতে পারি, আর তুমি সাইক্লিস্ট নও। হ্যাঁ, আমি ভালো গাড়ি চালাতে পারি, তবে তুমি কার কার রেসার রেসার নাও, সে তো সবাই সবকিছু পারে, কিন্তু তুমি যে জিনিসটাতে মানে পারদর্শী, পারদর্শী সেটার উপর তুমি তৈরি করো। এখানেই গুলিয়ে যাচ্ছে এখানে কোথাও, গুলিয়ে শুধু যাচ্ছে না, মানে এটা লোকেও জাজ করা শুরু করছে। লোকে না ভাত রান্নার পারদর্শী দেখানো হচ্ছে, ভাত রান্না, ভাত কত রকম ভাবে রান্না করে আমি জানি না, মানে এগুলো যদি ওই প্ল্যাটফর্ম এটা, মানে জানি না কত লং টার্মে চলবে এটা। সে আমার মনে হয়, আমি একজনকে সেদিন বলছিলাম যে আমাদের ব্রিটিশ আমাদের উপরে মানে শাসন করেছিল তো, এটাও সেই ব্রিটিশ শাসনই হিসেব মতো দেখতে গেলে, মানে পুরো পুরো পৃথিবীকে সে না, আমি আমি আমার বলার, হ্যাঁ দেখো এটার একটা কুফল সুফল তো আছে, আছে, সবকিছুই থাকে কুফল কিন্তু সুফল। যেটা হয় কি যে কুফলটা তাড়াতাড়ি হয়, তো কুফলটা তাড়াতাড়ি হয়। কুফলটা তাড়াতাড়ি হয়, এনিথিং মানে মুড়ি মিছরি ওখানে এক হয়ে যাচ্ছে ব্যাপারটা, এক হয়ে যাচ্ছে, মানে যে কোনো জিনিসের তুমি যদি ক্রেডিবিলিটি মনে করো যে আমি মানে খারাপ আর ভালোর মধ্যে যদি ভালোটা করতে গেলে একটু পরিশ্রম করতে হবে, করতে হবে, শর্টকাট চট করে তুমি করতে গেলে এটা করে ফেললে, লোকে দেখে ফেললো, আর এখন তো দেখাতে অসুবিধা নেই। যে কোনো কিছু দেখানো যাচ্ছে, দেখানো যাচ্ছে, দেখিয়ে ফেলছি, লোকেও দেখে। আচ্ছা কি হয়, মানে ঘুরতে ঘুরতে আর যাই হচ্ছে এরকম স্ক্রোল করতে করতে ওরাতে নেওয়াতে পড়ে গেল, চোখে দেখি দেখি প্রথমটা ও তারপরে এটা, আচ্ছা ওই ফ্র্যাকশন অফ এ সেকেন্ডে দেখা, লোকের খুব আর সময় কম, পুরোটা দেখা, দুটোর মধ্যে আর ডিফারেন্স, লোকের খুব সময় কম, সময় কম, আর কোন দেখবি আর কি, মানে ওই গাড়িতে যেতে যেতে স্ক্রল করছে। আর এই এটা নিয়ে তোমাকে একটা যেটা জিজ্ঞেস করি, আর মানে একজন অভিনেতা হিসেবে তুমি যখন ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আছো, আজকের ইয়াং গ্রুপ এরা যে স্ক্রল করে চলেছে, এই যে স্ক্রল করার এর ভবিষ্যৎটা কি? এই যে ফ্র্যাকশন অফ এ সেকেন্ডে দেখছে, এটার তো একটা আফটার এফেক্টও তো পড়ছে। ডেফিনেটলি, কারণ কোনো জিনিসেরই আমি ভেতরে যেতে পারছি না। আর একটা যেটা কি হয়, মানে আমার যেটা মনে হয় যে আমরা দেখো ছবি দেখো, সিনেমা দেখো, গান শোনো এবং গান দেখো, গানের পিকচারাইজেশন দেখো, গান তো সেভাবে দেখা যাবে না, পিকচারাইজেশনটা হলেই আমরা গান দেখতে চাই, দেখবো। এখন অবশ্য কিছু কিছু জায়গায় গান দেখাও, গানও দেখায়, মানে গানটা দেখানো হচ্ছে আর কি, গান কম দেখানো বেশি, সেটাও গান হয়, সেটা হচ্ছে, হয়তো লোকজন গালাগালি দেবে, না না, আমাদের প্ল্যাটফর্ম তো জীবে কোনো কাজই নেই, আমরা গানও এখন দেখানো হয়, এমন এমন গান করছি সেটা দেখাচ্ছে, মানে সেটা গানই করছে, কি করছে বুঝতে পারছি না, বলছে গান করছে, ও আপনি এটাকে গান বলে, কিন্তু সে নেচে যাচ্ছে, অনেক কিছু করে যাচ্ছে, সেটা বিকেল। কিন্তু এই যে স্ক্রল, মানে হাতের টিপে আমার নখের ডগায় রয়েছে, টাক 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 সরিয়ে দিচ্ছি, এতে আমার মনে হয় মানুষের ধৈর্য আরো কমছে, এবং মানুষ ভেতরেই ঢুকতে পারছে না। অনেক সময় কি হয়, যেরকম যদি এই স্ক্রলটা করে ফেলি, অনেক সময় অনেক ভালো জিনিস আমি কিন্তু উড়িয়ে দিচ্ছি, স্কিপ করে যাচ্ছে, একদম অনেক ভালো জিনিস উড়িয়ে যেতে। আর একটা যেটা হচ্ছে যে পড়া, অনেকে আমি দেখেছি ফেসবুকে না অনেকটা লেখেন, ভালো লেখা, সেগুলো দেখছে না, দেখে না কেন, যে কি বলে না মাপে লেখা, ও বাবা এত বড় লেখা, লেখাটাকে মাপে, একদম ঠিক তাই, 3 লাইনের লেখা হলে পড়বো, 4-5 লাইন একটা যদি তিনি একটা স্তবক লেখেন, সুন্দর করে লিখলো, একটা একটা প্যারাগ্রাফ লিখলো, তার মধ্যে হয়তো লেখার মধ্যে আমি অনেক লেখা দেখি যেটা ভীষণভাবে উদ্বুদ্ধ করেছে, বিভিন্ন আমি চিনি না তাদের, চিনি না, লিখেছে লেখার মধ্যে কত কিছু পাওয়া যায়, কন্টেন্ট পাওয়া যায়, ওর মধ্যে একটা কন্টেন্ট পাওয়া যায়, কি সুন্দর লিখেছে একটা বিষয়ের উপরে, অনেক আছে, ট্যালেন্ট তো প্রচুর আছে, সবকিছু মানে মেলানো মেশানো একটা ব্যাপার হয়ে যাচ্ছে, মেলামেশালা যেরকম হয় আর কি, মানে খিচুড়ি ইজ গুড বাট সবসময় তো গুড নয় না, মাঝে মাঝে একদম একদম একদম। আচ্ছা, অভিনেতা রানা মিত্র আজকে 20 বছর আগের টলিউড, আজকের টলিউডকে কিভাবে দেখে, মানে কতটা চেঞ্জ, বা তার তোমার ভিউয়ে তোমার চেঞ্জ তো হবেই, ডেফিনেটলি চেঞ্জ হয়েছে, চেঞ্জ হওয়াটাই স্বাভাবিক, চেঞ্জ তো হবেই, মানে কতটা চেঞ্জ এবং চেঞ্জের বদলটা কতটা, বদলটা ভালো, বাকি রকম অনেক বেশি সফিস্টিকেটেড হয়ে গেছে, অনেক মানে ইকুইপমেন্টস গুলো অনেক ভালো হয়ে গেছে, আমাদের কাজ করার যেভাবে আমরা কাজ করতাম, স্টুডিওটা বোধহয় স্টুডিওটা
এখন আমরা এসি ফ্লোরে কাজ করতে পারি, সেটা একটা বিরাট বিরাট বড় পাওয়া। সুবিধে হয়েছে। দরদর করে ঘাম হতো, হ্যাঁ, সেটা এখন সেই আর না। জিনিসটা। তখন আমাদের মনে আছে না, সেই যে ওই ওয়াটার জামা ট্যাঙ্ক ভিজে দেওয়া যাচ্ছে, হতো, হ্যাঁ। বরফে ওটা মলমল, ওটা একটু মলমল করে দিয়ে। দিয়ে করা হতো। একদম। এখন এখন তো সেই তুলনায় অনেক ভালো, স্টুডিও গুলোর পরিবেশ বেটার, গাড়ি পার্কিং এর জায়গা আছে, তবুও গাড়ি পার্কিংটা হয়তো এখনো মানে একটু ভিড়ভাড় হলে, যেহেতু সিরিয়ালের সংখ্যা, লোকের বেড়েছে, সংখ্যা বেড়েছে, এবং যেটা বেড়েছে সেটা গাড়ি কেনার সংখ্যাও বেড়ে গেছে। বেড়ে এবং চট গেছে। করে কিছু হোক না হোক একটা গাড়ি হয়ে গেল। হয়ে গেল। তো আমাদের সময় সেটা হয়নি। হয়নি। পাইনি। অনেক কষ্ট করে, পাইনি। অনেক পরে গিয়ে কেনার অনেক কাটতে পরে পেরেছে। গেলে গাড়ি কেনা হয়ে গেছে। আর এখন সহজও হয়ে গেছে, তুমি খাও বা না খাও গাড়ি গাড়ি একটা কিনতে হয়ে পারছো। 5,000 টাকা জমা দিয়ে নিয়ে EMI আসছো। Yeah. তারপরে হয়তো সেই গাড়ি তুমি বেচলে কি কি করলে, নিজেই থাকলে কি থাকলে না সেটা পরে কথা, কিন্তু একটা গাড়ি তো নিতে যেতে হবে। হবে। হাউ ইউল প্রুভ ইউর স্টেটাস গাড়ি থেকে না এ বাবা। তো আমার তো মনে আছে আমি তো স্কুটার করেও গিয়ে শুটিং করেছি, আর বাসে করে গিয়েও শুটিং করেছি। আমরা অটো করে গিয়ে শুটিং করেছি। তো সেই জন্য এটাও বললাম না, এটা আমি কাউকে ছোট করছি না, গাড়ি কেনা যেতেই পারে। জানা মিত্র যেটা ফার্স্ট অভিনেতা হিসেবে ফার্স্ট এন্ড ফরমোস্ট পয়েন্ট যেটা আই বিলিভ সবাই জানে, ভয়েস। হ্যাঁ, একদম অ্যাকিউট ডিফারেন্ট একটা ভয়েস, যেখানে সবাই আলাদা করতে পারে রানা মিত্রর ভয়েসটাকে। তো আমি একটু দর্শকদের জন্যই একটা খুব পছন্দের কোনো একটা ভয়েস যদি একটু শুনি। মানে Based on তোমার পছন্দের ডায়লগ, রাইট? তুলে নিস। Yeah. আচ্ছা, বেশ, ঠিক আছে। তাহলে তুমি যখন যাত্রার কথাটা বললে, হুম, তাহলে আমি আমার এবারে যে যাত্রা করছি সেই যাত্রারই একটা ডায়লগকে আমি একেবারে যাত্রার ফরম্যাটে না বলে, হুম, যাত্রা এবং ফিল্ম এবং থিয়েটার এবং সবকিছু মিশিয়ে যদি বলা যায়, একদম। সেই ডায়লগটাকে আমি ধরছি। বেশ বেশ বেশ। এবারে ওটাকে আমি আমার মতো করে বলার চেষ্টা হুম, করছি। তার আগে বলি যে মানে এই ডায়লগটা বলার আগে আমাকে আমার কো আর্টিস্ট, যিনি আমাকে এই ডায়লগটা বলতে বাধ্য হুম, করাচ্ছেন, সে আমাকে উত্তক্ত করছে, উত্তক্ত করে বলছে যে আমি তো জানি তুমি কি, তোমার আসল রূপটা তো আমি চিনি, তুমি কি, তুমি হলে শয়তান। বলে একটা হাসে, সেই হাসিটাকে আমি ধরি, সেই হাসিটাকে ধরে আমিও হাসা শুরু করি। শয়তান, তাই না? আমি আমি শয়তান। হ্যাঁ, আমি 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 শয়তান। আপনারা 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 এখানে যারা 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 এখানে বসে আছেন, আপনারা জানেন শয়তান কি? শয়তান কেমন দেখতে, শয়তান কি করে আপনারা জানেন? যদি জানেন তো বলুন, আর যদি না জানেন তাহলে আমি বলছি, শুনুন শুনুন শয়তান কি। আমার আপনার বাড়ির বাচ্চাদের যারা শিক্ষা চুরি করে, জানবেন তারা শয়তান। আমার আপনার বাড়ির মেয়ে বউদের যারা ইজ্জত চুরি করে, জানবেন তারা শয়তান। আমার আপনার বাড়ির বাচ্চাদের যারা শিক্ষা চুরি করে, অন্ন চুরি করে, রাস্তায় দাঁড় করায়, জানবেন তারা শয়তান। অনেকে আবার কি বলেন জানে, অনেকে বলে নাকি ডাক্তাররা ভগবান। না 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 না, সময় সুযোগ পেলেই ডাক্তাররাও কিন্তু আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ অর্থাৎ কিডনি টিডনি চুরি করে বাজারে বেচে দেয়। তারা নাকি ভগবান, আর আমি শয়তান হয়ে গেলাম, তাই না? আমি কি চুরি করতে চাইছিলাম, আমি চুরি করতে চাইছিলাম বলে আবার একটা বিভিন্ন জায়গায়। ও ফাটাফাটি। আজকের জেনজি যারা অভিনয় করতে আসতে চাইছে ফিল্ম ইন্ডাস্ট্রিকে, অনেকে একটা অন্য মেজাজ নিয়ে দেখে, অন্য একটা মোটোতে দেখে, বিশেষ করে মেয়েদের মা বাবারা যারা, তাদের জন্য তুমি কি বলবে? আর আরেকটা যেটা ওদের কাছে খুব একটা ব্যাপার হয়ে গেছে, দের ইজ মানে খুব স্ট্রেস ডিপ্রেশন ব্যাপারটা খুব, মানে কোথায় কোথায় আমার স্ট্রেস, আমার ডিপ্রেশন। তো এত বছর ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার পর তোমার একটা অ্যাডভাইস টুয়ার্ডস জেনজি।
my advice to this generation, এটা জেন জি, জেন আলফা, Yeah. পিটা যারা এরপরে আরো লোকজন আসছে বিভিন্ন রকমের নাম নিয়ে তারা তাদের জেনারেশনকে রিপ্রেজেন্ট করছে। তো আমার মেয়েও তাই সেরকমই। তো তাদের উদ্দেশ্যে আমার বলা একটাই, ইউ গোয়িং টু অ্যাক্টিং, নো প্রবলেম ফর দ্যাট, বাট ইউ হ্যাভ টু কমপ্লিট ইউর স্টাডিজ, বেসিক স্টাডিজ। আর তার সঙ্গে সঙ্গে যদি অভিনয়টা নিয়ে ভাবনা চিন্তা করো তাহলে একটু আগে থেকে করো, কারণ কি কম্পিটিশন লেভেলটা মারাত্মক বেড়ে গেছে। আর উল্টো দিকের মানুষগুলো না, ঠিক সে অভিনয় না করলেও কিন্তু তোমার সমকক্ষ একটা, একদম সেই জন্য হয়তো সে অভিনয় করে, কাজ করছে, হয়তো সে অভিনয় করে না, সে হয়তো একটা কর্পোরেটে রয়েছে, কিন্তু সে পুঙ্খানুপুঙ্খানু বলে দিতে পারে যে কারণ সে এত দেখছে, দেখাটা এত বেশি হচ্ছে এবং তার মধ্যে হয়তো সেটা রয়েছে। সবাই যে প্রত্যেকের মধ্যে দেখো অভিনেতা মানে যে সে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসবে আমরা সকলেই করছি, দিনে রাতে করছি, আমাদের কথা বলতে যেতে হচ্ছে, ভাবতে হচ্ছে, ভেবেই তো কথা বলছি। তো ওখানেও তাই, আমরা তো স্ক্রিপ্টটাকে ভেবে বলছি বা মুখস্থ করে বলছি, কিন্তু মনে রেখো এটা তোমার উল্টো দিকে যারা দাঁড়িয়ে রয়েছে, ডোন্ট টেক দেম ফর গ্রান্টেড যে তারা তুমি যা করবে মেনে নেবে। এবং তার জন্যই তোমার পড়াশোনা তোমাকে জানতে হবে এবং তোমায় জেনে সেই ফিল্ডটায় নামতে হবে। এবং কেন সেটা বলছি, তুমি যদি একবার নাবো, দুবার নাবো, পা পিছলে পরের বার কিন্তু আর জায়গা পাবে না, কারণ তোমার পেছনে আরো লোক এরকম করে চলছে। সেই জন্য পড়াশোনা লার্ন আর একটু মানে একটু আবেগ প্রবণ হও, বড্ড বেশি আবেগবিহীন হয়ে যাচ্ছ তোমরা, একটু আবেগে ফেরো, একটু আবেগে ফিরলে দেখবে না অনেক কিছু পাবে। কারণ আবেগ না থাকলে কিছু আর ইভেন মানে আই ক্যান সে ফ্যামিলি বন্ডিং ঠিক আছে, মানে একটা ক্যাজুয়াল, ভেরি ক্যাজুয়াল। এই যে ডিপ্রেশনের কথা, যে ডিপ্রেসড হয়ে পড়ছে, অমুক হয়েছে, সবকিছুই তো সহজে পায়, সেই জন্য ডিপ্রেশনটাও সহজে পাচ্ছে। সহজে ডিপ্রেশন নিও না, সহজে ডিপ্রেশন নিও না, এটাকে একটু সময় দাও, দেখো ঠিক কাটাতে পারবে। ভাই, আজকে অভিনেতা রানা মিত্রর সাথে আমরা কথা বলে নিলাম, এতগুলো বছর, মোটামুটি দীর্ঘ 30-40 বছর তো বটে, বেশি ধরো না, 89 যদি ধরো, আজকে এটা 2026, 38 হয়ে গেল, 38 বছর। দেয়ার ইজ এ নো শর্টকাট টু এনি সাকসেস। দেখতে থাকো আমাদের পডকাস্ট এ কাপ অফ চা উইথ অরুণিমা। নিচে কমেন্টস করতে অবশ্যই ভুলবে না, যাদের যা প্রশ্ন অবশ্যই আমাদেরকে লিখে দাও, আর আমরা আবার নতুন এপিসোড নিয়ে হাজির হবো। এই এপিসোডটা দেখো, শীঘ্রই আসছে তোমাদের সামনে, তাই তো? থ্যাংক ইউ সো মাচ। নমস্কার। এডিটিং নেই কোনো গল্পের মাঝে, শুনে নাও তুমিও লাগবে কাজে, ভাষার অনুপ্রেরণা। কাপ অফ চা উইথ অরুণিমা, 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 a cup of cha with Orunima.